হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর পৃষ্ঠটান শিখব। এই পৃষ্ঠটান আমরা 3টে ক্লাসে শেষ করব। প্রত্যেকটা অংশ ঠিক করে থিওরি পার্ট বুঝে নেব এবং সঙ্গে তার প্রবলেম কি হতে পারে তা আমরা দেখে নেব। তো চলো শুরু করি আজকের আলোচনার পৃষ্ঠটানের প্রথম ক্লাস। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল তোমাদের জন্য। পৃষ্ঠটান খুব মন দিয়ে শোনো, খুব ভালো করে আশা করা যায় বুঝতে পারবে। সারফেস টেনশন, সারফেস টেনশন। সারফেস টেনশন কি, পৃষ্ঠটান কি? আমরা একটা ছোট্ট জলের ফোঁটা, তাকে কি আকৃতির দেখতে পাই? গোলক, গোলকের মতো দেখি একটা ছোট জলের ফোঁটাকে। প্রশ্ন হলো কেন? এই সারফেস টেনশন, ডিউ টু সারফেস টেনশন, পৃষ্ঠ টানের জন্য। আগে পৃষ্ঠ বিষয়টা বুঝবার চেষ্টা করি। ধরো একটা তরল একটা কন্টেনার বা পাত্রের মধ্যে আছে, ওকে, বা এই তরলের ফোঁটা, এর যে ওপরের অংশ পৃষ্ঠ, এইটা পেন, এই অংশটা পৃষ্ঠ, বুঝছি? এই পৃষ্ঠের অণুগুলোর যা ধর্ম প্রকাশ করে, পৃষ্ঠের অণুগুলো তার তুলনায় ভেতরের, অর্থাৎ এইরকম জায়গাটাতে, এটা পৃষ্ঠ, এই উপরের অংশটা পৃষ্ঠ, আমি দেখালাম মুক্ত পৃষ্ঠ, ওকে। তার এইখানটাতে যে অণুগুলো আছে সেই অণুগুলোর ধর্ম আর ভেতরের অণুগুলোর ধর্ম আলাদা হয়। কেন হয় আমি আসছি। তাহলে পৃষ্ঠ বোঝা গেছে, পৃষ্ঠ। এই পৃষ্ঠের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? তরলের, তরলের, তরলের মুক্ত পৃষ্ঠ। ক্লিয়ার হয়েছে তরলের মুক্ত পৃষ্ঠ বিষয়টা? আচ্ছা, এবারে বলছি পৃষ্ঠটান খুব সহজ কথায় কি বলবে? যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য তরলের মুক্ত পৃষ্ঠ, পৃষ্ঠের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সর্বনিম্ন রাখতে চায়, তাকে পৃষ্ঠ টান বা সারফেস টেনশন বলে। অর্থাৎ এই যে একটা তরল, তার যে পৃষ্ঠ, এই মুক্ত পৃষ্ঠ, তার ক্ষেত্রফল যে ধর্মের জন্য সব থেকে কম রাখতে চায়। প্রথম আমরা আলোচনা শুরু করেছিলাম তরলের, ছোট তরলের ফোঁটার আকৃতি কেমন না গোলক। কেন? আমি বলেছি পৃষ্ঠটানের ধর্মের কারণে মুক্ত পৃষ্ঠটা সর্বদা কম ক্ষেত্রফলে থাকতে চায়। যতগুলো জ্যামিতিক চিত্র আমি দেখতে পাবো, জ্যামিতিক আকার দেখতে পাবো, তার মধ্যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে কম, ক্ষেত্রফল সর্বনিম্ন। সেই কারণে গোলকের আকার নেয়। অর্থাৎ ছোট তরলের ফোঁটা কি আকার নেবে? ছোট তরলের মানে জলের ফোঁটা দেখতে পাই আমরা গোলকের আকার নেয়। কারণ কি? কারণ পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি না তরলের একটা ইউনিক প্রপার্টি, মৌলিক বৈশিষ্ট্য, যে কারণে এই পৃষ্ঠটানের কারণে তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা ক্ষেত্রফল, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সর্বনিম্ন রাখতে চায়। যতগুলো জ্যামিতিক আকার ঘন বস্তু পাবে তার মধ্যে গোলকের পৃষ্ঠর ক্ষেত্রফল সব থেকে কম, তাই তরলের, ছোট তরলে অর্থাৎ জলের ফোঁটা গোলাকার হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একে
আমরা কিভাবে ডিফাইন করি এর ম্যাথমেটিক্যাল ডিরেকশন। ধরো আমি একটা বিকারের মধ্যে জল আছে, ধরো বিকারের ওপরের তলটাকে আমি আঁকলাম এরকম, ওকে, মুক্ত পৃষ্ঠ এটা। এখানে একটা কাল্পনিক লাইন আমি কল্পনা করলাম, এরকম একটা লাইন সরলরেখা আমি নিলাম। তাহলে এইখানে মুক্ত পৃষ্ঠে অণু আছে, এইখানেও মুক্ত পৃষ্ঠে অণু আছে। এই মুক্ত পৃষ্ঠের অণুগুলো চাইছে কি নিজেদের মধ্যে আকর্ষণ করে টান টান অবস্থায় থাকতে চাইছে, টান দিতে চাইছে। তাহলে এই তরলের এদিকে এবং এদিকের এই রেখা যেটা কল্পনা করেছি আমি সরলরেখা, তার এদিকে এবং এদিকের অণুগুলো লম্বভাবে বল প্রয়োগ করছে, যার কারণে ওই ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে চাইছে। তাহলে এই যে ফোর্স কাজ করছে, এই কাল্পনিক রেখার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সারফেস টেনশন, যাকে আমরা প্রকাশ করব টি অথবা এস দ্বারা প্রকাশ করি, সারফেস টেনশন বা টিকে আমরা কিভাবে লিখব, এফ বাই এল। এল কি না, এই যে আমরা কাল্পনিক সরলরেখাটা কল্পনা করেছিলাম তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে কি হচ্ছে, সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু এফ বাই এল। এফটা কিন্তু পারপেন্ডিকুলার অফ লাইন, অর্থাৎ ওই যে সরলরেখাটা আমরা কল্পনা করেছি তার সাথে লম্ব। তাহলে আমরা এইখান থেকে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের সংজ্ঞা কি বলবো না, তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখা টানলে ওই রেখার সাথে লম্বভাবে, দেখো এই রেখার সাথে কিন্তু লম্বভাবে একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা বলছি সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ওকে, এই পৃষ্ঠ টান এর মাত্রা তাহলে কি হবে, মাত্রা হবে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, তার মানে দাঁড়াচ্ছে এম এল, এল কেটে যাচ্ছে টি টু দি পাওয়ার -2 মাত্রা। যদি আমরা বলি একক কি হবে, এসআই পদ্ধতিতে আমরা কি বলবো, বলের একক নিউটন বাই দৈর্ঘ্য মিটার। যদি আমরা বলি সিজিএস পদ্ধতিতে একক, তাহলে কি হবে, সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার হয়েছে এতটা পর্যন্ত সারফেস টেনশন। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি আরও ক্লিয়ার করানোর চেষ্টা করছি। এরকম টানটা, অর্থাৎ এই যে আমি এই কথাটা বললাম ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চায়, এই কারণে এইটাকে আমরা বলছি পৃষ্ঠটান। এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে একদম? ওকে, তো চলো আমরা একটা এক্সাম্পল দিই। আচ্ছা, কি হচ্ছে, আচ্ছা দেখো, আমরা এরকম একটা আয়তকার একটা রিং নিয়েছি। এই রিংটাকে আমি সাবান জলে ডুবিয়ে দিয়েছি। তাহলে সাবান জল এর মধ্যে ভরে গেছে, এর মধ্যে সাবান জল ভরে গেছে। এইবারে একটা সুতোকে, লম্বা সুতোকে মাঝখানে গিট বেঁধে দিলাম। তাহলে সুতোটা এরকম লম্বা ছিল, এরকম একটা আকৃতি, দুটো সুতোর দু প্রান্ত আমি গিট দিয়ে দিয়েছি। এবার এই সুতোটাকে আমি এর উপরে রেখে দিয়েছি। তাহলে সুতোটা এরকম অবস্থায় থাকলো, এলে বলে যেরকমভাবে ছেড়ে দিয়েছি সেরকম অবস্থায় থাকবে। ওকে, এইবার একটা সূচ দিয়ে এর মাঝের অংশকে ঠিক করে ফুটো করে দিলাম। কি দেখা যাবে, দেখা যাবে এটা ঠিক এই রকম আকার নিয়ে নিয়েছে। এই মাঝের অংশটাতে নেই, এরকম আকার নিয়ে নিয়েছে। কেন কেন হলো এটা, কেন হলো? আমরা কি বলেছিলাম না, সারফেস টেনশন বা পৃষ্ঠ টান টি সমান এফ পারপেন্ডিকুলার বাই এল, অর্থাৎ একক দৈর্ঘ্যে যে মুক্ত পৃষ্ঠে বল ক্রিয়াশীল থাকে। ধরো এইখানটাতে, এইখানে অণু আছে, এইখানে অণু, আমি এখানে একটা দৈর্ঘ্য নিয়েছি, তাহলে বল এদিকেও ক্রিয়াশীল আছে, এদিকেও ক্রিয়াশীল আছে। পৃষ্ঠ মুক্ত পৃষ্ঠ চাইছে, দুপাশেই বল ক্রিয়াশীল আছে। যেহেতু এই অংশের বলটা এবং এই অংশের বলটা সমান, তাহলে কি হবে না, এটা সুতোটা যেমন ছিল ওই অংশের তেমন অবস্থায় আছে মুক্ত পৃষ্ঠে। ওকে, কিন্তু যখন তুমি এই মাঝের অংশটাতে বাবুলসটাকে নষ্ট করে দেবে সুতো দিয়ে ফুটিয়ে,
সুচ দিয়ে, তাহলে এই অংশে এখন কি হয়েছে না এইখানের বলটা থেকে গেছে কিন্তু এইখানেরটা নেই, তাহলে কি হবে এদিকের বলটা থাকবার কারণে এইটা টান টান অবস্থায় থাকছে। দেখো 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 আমি কি বলেছিলাম, পৃষ্ঠটানের কারণে পৃষ্ঠটা টান টান অবস্থায় থাকতে চাইছে, ভেতরে এখানে সাবান জলটা ছিল ফলে এই দিকের টানে এদিকের টানটা সমান ছিল, কিন্তু যখন সুচ দিয়ে এটাকে ফুটিয়ে দেওয়া হয়েছে এখানে মাঝের অংশে আর সাবানটা নেই, তখন এই অংশের যে সাবানের মুক্ত পৃষ্ঠের অণুগুলো সেগুলোর বল আছে কিন্তু ভেতরের অংশে বলগুলো নেই, ফলে টান টান আসছে। তাহলে কি হচ্ছে, লম্বভাবে ক্রিয়াশীল ছিল ফলে এর আকৃতিটা কেমন হয়েছে, একটা গোলকের একটা বৃত্তের আকার নিয়েছে। এবার প্রশ্ন হলো বৃত্তের আকার নিয়েছে কেন, যদি সর্বনিম্ন, এবার একটা বুঝো এই টানটা তাহলে সর্বনিম্ন আকার যাচ্ছে, এই অংশের ক্ষেত্রফলটা এটা তো নেই, তাহলে এইটাকে এই অংশের ক্ষেত্রফলটাকে সর্বনিম্ন করতে গেলে এইখানের একটা আকার দিতে হবে, এইখানের আকারটা এমন করতে হবে যাতে সর্বোচ্চ হয়। যে অঞ্চলটাতে নেই সাবান বুদবুদের অংশ সেই অংশের ক্ষেত্রফলটাকে সর্বোচ্চ হলে এই অংশটাকে সর্বনিম্ন হবে, তাহলে এই জন্য এই আকারটা হয় বৃত্তাকার। আরেকবার রিপিট করছি, আমরা বললাম যখন এই অংশে সাবান ছিল জল তখন এই অংশের বল এই অংশের লম্ব বল এই সুতো বরাবর একই ছিল, যেহেতু দুটো একই সাবান বল। যখন সুচ দিয়ে এটাকে ফুটিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হচ্ছে, শুধু এই বলটা থাকছে ফলে এটা টান হয়ে থাকছে, সুচ পৃষ্ঠটানের জন্য এটা বল পৃষ্ঠটানের জন্য তো বলের জন্য এটা কি হবে টান হয়ে আছে, কিন্তু এটা এই অংশটা কি সাবান বুদবুদ আছে, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কি সর্বন পৃষ্ঠটানের জন্য মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চাইছে। তাহলে সর্বনিম্ন রাখতে হলে এই যে অঞ্চলটাতে সাবান বুদবুদ নেই তার ক্ষেত্রফলটাকে সর্বোচ্চ হতে হবে। জ্যামিতিক আকারে বৃত্তের ক্ষেত্রফল সর্বোচ্চ, এই যদি এইখানটাতে আমি বৃত্ত নিই বৃত্তের ক্ষেত্রফলটা তাহলে এইটা সর্বোচ্চ হলে এই অংশটার ক্ষেত্রফল সর্বোচ্চ হলে এটা সর্বনিম্ন হবে, সেই কারণে এটা বৃত্তাকার হয়। ক্লিয়ার হয়েছে, কনফিউশন হবে না যে গোলকের ক্ষেত্রফল এই বললেন গোলক গোলক যখন আকারটা এরকম গোলক আকার নিচ্ছে, গোলক ঘন বস্তুর মধ্যে গোলক, তখন তার পৃষ্ঠের ক্ষেত্রফলটা সর্বনিম্ন, ওকে, কিন্তু এটা ছিল বৃত্ত, এই অংশের ক্ষেত্রফলটা সর্বোচ্চ। ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে আমরা পৃষ্ঠটান সম্পর্কে ধারণা পেলাম, মোটাও একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম যে তরলের মুক্ত পৃষ্ঠে যে ধর্মের জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চায় তাকে আমরা বলছি সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এটাকে ডেফিনেশন দেওয়া হচ্ছে এই রকমই যে তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার সাথে লম্বভাবে যে বল একক দৈর্ঘ্যে প্রযুক্ত হয় তাকে আমরা বলি পৃষ্ঠটান, যার মাত্রা হয়েছে। এখান থেকে যদি আমরা বলি যে বল ইজ ইকাল টু তাহলে টান ইন্টু যে দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল হচ্ছে সেই দৈর্ঘ্যের মান। ক্লিয়ার হয়েছে, আচ্ছা তাহলে এইখান পর্যন্ত আমাদের ক্ষেত্রে ক্লিয়ার একক। এবারে এই পৃষ্ঠটানটার প্রপার্টি হচ্ছে গিয়ে কীরকম, পৃষ্ঠটান কিন্তু সব তরলের ক্ষেত্রে একই হবে এমনটা নয়, ভিন্ন ভিন্ন তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান ভিন্ন 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 তরলের জন্য পৃষ্ঠটান আলাদা, ওকে। সব যে তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান এক এমনটা নয়। দুই, যেমন ধরো জল, এই জলের পৃষ্ঠটান তরল তার পৃষ্ঠটান হচ্ছে 0.075 নিউটন পার মিটার, ওকে। এই জলে যদি সাবান মিশিয়ে দেওয়া হয় তাহলে তার পৃষ্ঠটান, অর্থাৎ সাবান জলের পৃষ্ঠটান 0.03 নিউটন পার মিটার। এরকম বলো তো পৃষ্ঠটানটা কমলো না বাড়লো? কমে গেল। ঠিক এই কারণে আমরা শুধু জল দিয়ে জামা কাপড় কাচি না, সাবান জল মিশিয়ে আমরা জামা কাপড় কাচি। বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কি বললাম না, আমি শুধু একটা জামাকে জলে ডুবিয়ে কাচ্ছি, জামা কাপড়ে কি হচ্ছে এরকম থাকছে, এরকম তোর আমি বড় করে আঁকছি মাইক্রোস্কোপ, এইখানে নোংরাগুলো থাকছে, এখানে নোংরাগুলো থাকছে,
হচ্ছে। এইবারে জল দিয়ে যখন কাচ্ছি, জলের অণুগুলোর পৃষ্ঠটান বেশি, যে পৃষ্ঠটান আছে সে যতটা পারলো অণুগুলোকে ঢেকে নিয়ে গেল, খুব কম সংখ্যক অণু ওই ফাঁক দিয়ে গড়ল। কিন্তু যখনই সাবান জল অর্থাৎ জলে সাবান গুলে দিচ্ছ তখন পৃষ্ঠটান কমে গেছে। এখানে ধরো অণুর সংখ্যা ছিল 500, যখনই সাবান জল মিশিয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে 1500 অণু একটু আলাদা আলাদা হয়েছে, পৃষ্ঠটানের কারণে কাছাকাছি আছে, বেশি আছে, আর ওর ক্ষেত্রে অণুগুলো একটু, ফলে বেশিরভাগ অণু, অনেকটা অণু এর মধ্য দিয়ে যেতে পারবে, ফলে অণুগুলোকে জল, সাবান জলের এই নোংরাগুলোকে বের করে দিতে পারবে, কারণ পৃষ্ঠটানটা কমেছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? যখন জলের পৃষ্ঠটা, শুধুমাত্র জলের পৃষ্ঠটান 0.075 নিউটন পার মিটার। এইবার জলে, সাবান জলের পৃষ্ঠটান দেখো কম। যখন তুমি জামা কাপড় কাচ্ছ, শুধু জল দিয়ে কাচ্ছ, তখন যতগুলো অণু এই তন্তুর মধ্য দিয়ে যেতে পারবে ধরো 500, কারণ পৃষ্ঠটানটা বেশি। যখন সাবান জল মিশিয়ে দিয়েছো তখন পৃষ্ঠটান কমে যাওয়ার জন্য অণুগুলো অনেকটা বেশি আলগা হয়েছে, ফলে বেশি সংখ্যক অণু এই জলে, এই তন্তুর মাঝখান দিয়ে যেতে পারবে, ফলে জামা কাপড়টা পরিষ্কার হবে। এবারে ধরো আরও আমরা কি করি, ধরো খুব নোংরা হয়ে গেছে, তখন আমরা কি করি, জলটাকে একটু গরম করে নিই, গরম জল দিয়ে দিই। গরম করে দিলে কি হবে, গরম করে দিলে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করে দাও, সারফেস টেনশন আরও ডিক্রিজ করে, আরও বেশি সংখ্যক, তখন দেখা যাবে 2500 অণু বেশি যেতে পারবে ওর মধ্য দিয়ে। ক্লিয়ার? সেই জন্য গরম জল দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হলো, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে আমরা একটা প্রবলেম দেখে নেওয়ার চেষ্টা করব এই অংশ থেকে। আদার উপর ক্লিয়ার হয়েছে? চল, বলছে একটা বিকার, এই বিকারে জল আছে, এই বিকারের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটারের একটি বিকার আছে, এই বিকারে জল আছে। তাহলে বলছে মুক্ত পৃষ্ঠে একটি ব্যাস বরাবর ক্রিয়াশীল বল নির্ণয় করো। সারফেস টেনশন T is equal to 75 ডাইন পার সেমি। ওকে, প্রশ্নটা বুঝে নাও। বলেছে যে এটা মুক্ত পৃষ্ঠটা আমরা এঁকে নিচ্ছি, ব্যাস, এই ব্যাস হচ্ছে এই ব্যাস বরাবর ক্রিয়াশীল বল। আমরা কি শিখেছি না, আমরা একটা রেখা কল্পনা করলাম, এক্ষেত্রে কোন রেখার নিতে বলেছে, ব্যাস বরাবর। তাহলে এই রেখার লেন্থ কত, L ইজ ইকাল টু হচ্ছে, যেহেতু ব্যাসার্ধটা 4 সেন্টিমিটার বলেছে, তাহলে এই পুরোটা লেন্থ হবে 2 অফ r, দ্যাট ইজ ইকাল টু 2 ইন্টু 4, 8 সেন্টিমিটার। ওকে, তাহলে ক্রিয়াশীল বল বের করতে বলেছে, F পারপেন্ডিকুলার ওই বল সমান T ইন্টু L। টি কত, টি বলেছে 75, L কত 8, দ্যাট ইজ ইকাল 8 5 40, সাথে 56, 4 60, এত ডাইন। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একদম ক্লিয়ার হয়েছে, ব্যাস বরাবর। চলো এবারে আরেকটি প্রশ্ন দেখে নিই। আরেকটি প্রশ্ন, ধরো এইরকম একটি পাথ নিয়েছি, যার এইগুলো ফিক্সড, এই পাথটা ফিক্সড নয়, এটা মুভ করতে পারে। এখানে সাবান বুদবুদ দিয়ে দিয়েছি, সাবান জল দিয়ে দিয়েছি, সাবান জল, ওকে, সাবান জল দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এই তারটা যেহেতু মুভ করতে পারে, পৃষ্ঠটান কোন দিকে, ভেতরের দিকে, তাহলে এটা কি হতে থাকবে, ওপরের দিকে যেতে থাকবে, মুভ করতে চাইবে, যেহেতু পৃষ্ঠটানের কারণে সংকুচিত হতে চাইছে, তাহলে এটা মুভ করতে চাইবে। আমি কি করেছি,
একটা ছোট্ট দিয়ে এখানে একটা ভর ঝুলিয়ে দিয়েছি, এম ভর। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে দেখো বলা হচ্ছে যে সাবান জলের পৃষ্ঠটান আমাকে বলে দেওয়া হচ্ছে, ধরো টি ইজ ইকাল টু 0.03 নিউটন পার মিটার। আর এই তারটার, এটা এল, এই তারের দৈর্ঘ্য পি কিউ ইজ ইকাল টু বলে দেওয়া আছে ধরো 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এম ফাইন্ড আউট করো, এম নির্ণয় করো যখন এটা স্থির অবস্থায়, নির্ণয় করো যখন পি কিউ স্থির স্থির অবস্থায় আছে তখন তোমাকে নির্ণয় করতে বলেছে এম। ওকে, এম নির্ণয় করতে বলা হলো, হচ্ছে। দেখো এবারে আমি কি বলছি, তাহলে এর ওজনজনিত, খুব মন দিয়ে দেখো, খুব সিম্পল প্রবলেম, ট্রাই করেছিলে। দেখো এম এর ওজনজনিত বল কোন দিকে যাচ্ছে, এমজি নিচের দিকে, এ উপরের দিকে কি, উপরের দিকে ফোর্স কাজ করছে সারফেস টেনশনের জন্য। তাহলে ফোর্স কত, উপরের দিকের যে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া নয়, লম্ব বল, এই পিকিউ তারের ওপরে এফ ইজ ইকাল টু কত লিখতে পারি, টি ইন্টু এল। এবারে টি ইন্টু এল, এল কত 4 সেন্টি, এটাকে মিটারে করি 0.04 মিটার, যেহেতু এটা নিউটন পার মিটার আছে। তাহলে এম টি ইন্টু এল করবো, এফ এল, এফ পারপেন্ডিকুলার বেরোবে, অর্থাৎ ফোর্স বেরোবে, ঠিক না? এখানে একটা ধারণা বলি, সাবান বুদবুদ কীরকম হয়, কি হয়, এই দেখো এখানে সাবান জল, মাঝখানে এয়ার, এইরকম, ঠিক, ফু দিয়ে ভেতরে বাতাস ভরে দেওয়া হয়, বাতাস থাকে, এর ভেতরে বাতাস, এখানে বাতাস, বায়ু। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এইখানে একটা মুক্তপৃষ্ঠ, এখানে একটা মুক্তপৃষ্ঠ, কটা মুক্তপৃষ্ঠ, দুটো। তাহলে সাবান বুদবুদে মুক্তপৃষ্ঠ কটা থাকে, মুক্তপৃষ্ঠ থাকে দুটি। তাহলে এক্ষেত্রে এই যে তার এখান থেকে দৈর্ঘ্যটা হবে 12, দুটো তল আছে, মুক্ত তল দুটো আছে, মুক্তপৃষ্ঠ দুটো আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু 2 ইন্টু 0.04। ওকে, 0.04 হয়েছে। এবারে কি বলেছে না, এই ফোর্সটা কি করছে, ব্যালেন্স করছে এমজির সাথে, দ্যাট ইজ এফ পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু এমজি। এখান থেকে আমি এম ফাইন্ড আউট করতে পারবো। এটা করবে, এটা আমি করছি না। ওকে, ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি পরের কনসেপ্টে। আমরা এবারে আসছি পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি, ওকে, এনার্জি। আচ্ছা, সহজ কথাই বলি আমি একটা কথা, একটা বস্তু ভূপৃষ্ঠে ছিল, এটাকে তুমি ওপরের দিকে নিয়ে যাচ্ছ, এর উপরে কি কাজ করছে, ওজনজনিত বল। এটাকে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ, ওপরের দিকে নিয়ে যাচ্ছ, ফলে এর মধ্যে কি হবে, এনার্জি আসবে। কারণ তুমি এই বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে তুমি কাজ করছো। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে তুমি কাজ করছো, সেই কৃতকার্যটাই ওই বস্তুতে কি রূপে সঞ্চিত হবে, এনার্জি রূপে, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার হচ্ছে? ঠিক সেই রকমই আমি একটু বলবার চেষ্টা করি, এরকম এনার্জি এখানেও কীরকম হচ্ছে। এ ধরো এটা মুক্তপৃষ্ঠ, ওকে, এটা মুক্তপৃষ্ঠ। এই আলোচনার সাপেক্ষে আমরা আরেকটা আলোচনা করছি, দেখে নিতে হবে, সেটা হচ্ছে কি কজ অফ পৃষ্ঠটানের কারণ, পৃষ্ঠটানের কারণও শিখে নেব এখানটাতে। কেন পৃষ্ঠটান সৃষ্টি হচ্ছে, এর কারণটা কি?
এখানটাতে একটি অণু আছে, তার কথা আমি বিবেচনা করি প্রথমে। এর চারিদিকে এরকম অনেকগুলো অণু আছে, চারিদিকে এরকম প্রত্যেকেই অ্যাট্রাকশন ফোর্স আছে একে অপরের সঙ্গে। তাহলে এই অণুটার চারিদিকে অণু একে অপরকে টানছে, এর উপরে তাহলে নিট ফোর্স কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, স্থির আছে। কিন্তু একদম পৃষ্ঠে যে অণুটা আছে তার চারপাশে দেখো পুরোটাই অণু নেই, এই মুক্ত পৃষ্ঠের এখানটাতে অণু নেই। এই জলের অণুগুলো তাহলে এই টানছে, তাহলে আলটিমেট ফোর্সটা কোন দিকে হয়ে যাচ্ছে? ভেতরের দিকে হয়ে যাচ্ছে। তাহলে মুক্ত পৃষ্ঠের অণুগুলোর ওপরে একটা অভ্যন্তরের দিকে টান বা ফোর্স, বল ক্রিয়াশীল থাকছে। এই কারণে এই যে অণুগুলোর উপর টান আসছে সেটাই হচ্ছে কি পৃষ্ঠ টান, পৃষ্ঠের অণুগুলোতে যে টান হচ্ছে। তাহলে এর উপরে যে বলটা হলো সেই বলের কারণে এটা নিচের দিকে নেমে চলে আসলো। এরই কাছে আরেকটা অণু, সে কিন্তু এদিকে চলে গেল। এই ভেতরের একটা অণু যখনই এদিকে গেল সেটা কাজ করলো, কারণ টানটা তো নিচের দিকে আছে, টান। তাহলে এর মধ্যে কি সঞ্চিত হবে? শক্তি সঞ্চিত হবে। এই বল, একটা বল এদিকে কাজ করার জন্য এই অণুটা নেমে চলে এলো, এ কি করলো? আরেকটা অণু চলে গেল। তার মানে ওপরের অণুগুলোর মধ্যে একটা ডিস্টারবেন্স সবসময় থাকবে, কারণ এইখানের অণুটার মধ্যে সেরকম ডিস্টারবেন্স নেই। তরলের মধ্যে অভ্যন্তরের কোনো একটা অণুর মধ্যে এই ডিস্টারবেন্সটা নেই, কিন্তু পৃষ্ঠের অণুগুলোর মধ্যে এই ডিস্টারবেন্সটা থাকবে, এই ডিস্টারবেন্সটা থাকবে। কারণ এই পৃষ্ঠের অণুগুলোর উপরে চারিদিকে কিন্তু অণু এইটার মতো নেই, ফলে একটা নিট ফোর্স, নিট বল থাকবে, যে কারণে সেটা নেমে এলে সঙ্গে সঙ্গে পাশের আরেকটি অণু সে কিন্তু ওই পৃষ্ঠের থেকে চলে যাবে। এই যে নিয়ে গেল ওই পৃষ্ঠটানের বিরুদ্ধে, তার মানে ওর মধ্যে এনার্জি সৃষ্টি হলো, দ্যাট ইজ সারফেস এনার্জি। ঠিক আছে, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি বা হ্রাসের জন্য পৃষ্ঠটান পরিবর্তিত হয়, পৃষ্ঠ সারফেস এনার্জি, পৃষ্ঠ শক্তি পরিবর্তিত হয়। এটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল ক্যালকুলেশন করবার চেষ্টা করছি, রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি। সারফেস টেনশন এবং সারফেস এনার্জি। পৃষ্ঠ শক্তি কি বলছে? পৃষ্ঠ শক্তি বলা হচ্ছে তরলের কি হলো? তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির বা হ্রাসের দরুন তরলের যে কৃতকার্য সম্পাদিত হয় তার একক ক্ষেত্রফলে সম্পাদিত কৃতকার্যকে পৃষ্ঠ শক্তি বলে, অর্থাৎ পৃষ্ঠ শক্তি বলে। একক ক্ষেত্রফলে যে পরিমাণ এনার্জি, পৃষ্ঠ এনার্জিকে আমরা ই দ্বারা বলছি বাই ক্ষেত্রফল। যে কৃতকার্য তুমি করছো, হতে পারে এই একটা অংশ, এরকম একটা টিন ছিল, এর ভেতরে তুমি একটা তরল, আমি এখানে সাবান জল রেখেছি, সাবান জল, এর প্রত্যেকটা পৃষ্ঠ ফিক্সড, কিন্তু এইটা অর্থাৎ পি কিউ এটা কিন্তু ফিক্সড না, এটা মুভ করতে পারে। তাহলে এই পৃষ্ঠটা কি হচ্ছে না, এই পৃষ্ঠটার হচ্ছে কি এদিকে পৃষ্ঠটার কারণে মুভ করতে চাচ্ছি, কিন্তু আমি এদিকে এটা সমান মানের বল দিয়ে আস্তে আস্তে এই পৃষ্ঠটাকে এইখানে নিয়ে চলে এলাম, কোন অবস্থানে? পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে এখানে কি হলো? ক্ষেত্রফলটা, এই সাবান জলের ক্ষেত্রফলটা কি হলো? বৃদ্ধি পেল, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল। হচ্ছে এই বৃদ্ধি করবার জন্য আমাকে যে কৃতকার্য করতে হলো, কেন কৃতকার্য করতে হলো? কেন কি এই ফোর্সটা পৃষ্ঠটানজনিত বলের কারণে এটা সংকুচিত হতে চাইছে, আমি এটাকে উল্টো দিকে নিয়ে গেলাম, তাহলে আমাকে কৃতকার্য করতে হলো। এর ফলে এই তরলের মধ্যে যে পরিমাণ শক্তি একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কৃতকার্য তুমি করলে তাকে সারফেস এনার্জি বলছে, তা কি হবে? এই জলটার মধ্যে সঞ্চিত হবে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলটা যদি দেখো এই রিলেশনে, পৃষ্ঠের ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি পায়,
তাহলে এনার্জি কি হবে? এনার্জি হ্রাস পাবে। পৃষ্ঠের ক্ষেত্রফলটা যদি হ্রাস পায়, এনার্জি কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। আমি এক্ষেত্রে করেছি এই পৃষ্ঠটানের বিরুদ্ধে কাজ, ফলে কি হচ্ছে? এর মধ্যে পৃষ্ঠ শক্তিটা সঞ্চিত হবে। ওকে ওকে, আচ্ছা, তাহলে এই পৃষ্ঠ শক্তিটাকে আমরা ক্যালকুলেট করবার চেষ্টা করছি। দেখো, আচ্ছা, এই সাবান বুদবুদ, তার মানে এইখানের ওপরে ক্রিয়াশীল বল পৃষ্ঠ টান ইন্টু টুয়াইস এল, পৃষ্ঠ টানের দরুন ক্রিয়াশীল বল এফ ইন্টু টুয়াইস এল। এই দৈর্ঘ্যটা পি কিউটা যদি এল হয়, পি কিউ ইজ ইকুয়াল টু এল। টুয়াইস এল কেন হয়েছে? কারণ এটা কি জল আছে? সাবান বুদবুদ। কটা লেয়ার মুক্ত পৃষ্ঠ আছে? দুটো। ওকে, আমি এটাকে সরিয়েছি কত? পিপি ড্যাশ সরণ ঘটানো হয়েছে, সরণ ঘটানো হলো। পিপি ড্যাশ ইজ ইকুয়াল টু আমি ধরছি এক্স। তাহলে কৃতকার্য কত হবে? কত হবে? ডব্লিউ সমান বল গুণিতক সরণ। বল কত? টি ইন্টু টুয়াইস এল, সরণ এক্স। এবারে দেখো হচ্ছে। আচ্ছা, কিন্তু পৃষ্ঠ শক্তি কি বলেছে? এনার্জি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত? এই অংশের ক্ষেত্রফলটা পরিবর্তিত হয়েছে কত? এটা টুয়াইস এল ইন্টু এক্স। তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু টুয়াইস এল ইন্টু এক্স, পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে ডাব্লিউ সমান কি বেরিয়েছিল? টি টুয়াইস এল ইন্টু এক্স বাই টুয়াইস এল ইন্টু এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এনার্জি ইজ ইকুয়াল টু পৃষ্ঠ টান, নিউমেরিক। অর্থাৎ সাংখ্যমান পৃষ্ঠ শক্তির এবং পৃষ্ঠটানের সাংখ্যমান সমান। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এবারে যদি আমরা বলি যে পৃষ্ঠ টানের পৃষ্ঠ শক্তির যদি তোমাকে আমি ইউনিট বলতে চাই, তাহলে ইউনিট কি হবে? ইউনিট হবে ওয়ার্কের ইউনিট, ধরো জুল বাই মিটার স্কোয়ার বা আর্ক পার সেন্টিমিটার স্কোয়ার। ই এবং টি এটা নিউমেরিক্যাল, অর্থাৎ শুধু সংখ্যাগতভাবে শক্তি এবং টান, পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান সমান হচ্ছে। ওকে, এরপরে দুটো প্রবলেম আমি আসি। ক্লিয়ার হয়েছে? দুটো প্রবলেম আমরা দেখে নেব। বলছি, দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে? জলের ফোটার, ও বাবা এটা তো খুব কমার্শিয়ালি, জলের ফোটার ব্যাসার্ধ 2 সেমি থেকে 5 সেমি করা হলো। ব্যাসার্ধ 2 সেমি থেকে 5 সেমি করা হলো। ওকে, কৃতকার্য নির্ণয় করো। ওকে, পৃষ্ঠ শক্তি হ্রাস না বৃদ্ধি পেল কার? তরলের। কি বলেছে? ট্রাই করে দেখো। জলের ফোঁটা 2 সেন্টিমিটার ছিল, এখান থেকে 5 সেন্টিমিটার করে দেওয়া হয়েছে। 2 সেন্টিমিটার ছিল, 5 সেন্টিমিটার করে দেওয়া হয়েছে। এই যে করে দেওয়া হলো, এখানে তরলের পৃষ্ঠটান আমি বলে দিচ্ছি 0.075 নিউটন পার মিটার বলে দেওয়া আছে।
বলা হচ্ছে যে এই রকম যে করা হয়েছে 2 থেকে 5, এর ফলে কৃতকার্য কত করতে হয়েছে। ওকে, কৃতকার্য কত করতে হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি কি পেয়েছি? ই সমান টি। ওকে, আচ্ছা, আবার ই সমান কত পেয়েছি? ডব্লিউ বাই ডেল অফ এ, মানে ক্ষেত্রফলের পরিবর্তন। তাহলে এটাকে আমি লিখতে পারি টি ইজ ইকাল টু ডব্লিউ বাই ডেল এ। তাহলে ডব্লিউ সমান টি ইন্টু ডেল এ। ওকে, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল এ অফ ইনিশিয়াল কি আকৃতি? জলের ফোঁটার গোলক, 4 পাই আর স্কোয়ার R1, 4 পাই 0.02 ক্ষেত্র, ব্যাসার্ধটা 2 সেন্টিমিটার, 0.02 তার হোল স্কোয়ার। এ ফাইনাল ইজ ইকাল টু 4 পাই R2 স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই 0.05 তার হোল স্কোয়ার। তাহলে ডেল এ কত? টি বলে দিয়েছে 0.075, এ এফ মাইনাস এ আই ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, তার মানে হচ্ছে 0.07 ইন্টু 4 পাই, কমন নিয়ে নিলাম আমরা, থাকছে 0.05 এর হোল স্কোয়ার মাইনাস 0.02 এর হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা দাঁড়াচ্ছে 0.075 ইন্টু 4 পাই 0.0025 মাইনাস 0.0004। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 0.075 ইন্টু 4 পাই ইন্টু 0.0021। ওকে, তাহলে কি হচ্ছে? কৃতকার্য হয়েছে। কৃতকার্য হয়েছে মানে কৃতকার্য এর মধ্যে আয়তন, ক্ষেত্রফল বেড়েছে, তার মানে এর মধ্যে শক্তি সঞ্চিত হয়েছে। ই কত বেরিয়েছে? প্লাসে বেরিয়েছে। টি ইজ ইকাল টু ডব্লিউ কৃতকার্য প্লাস, তাহলে না ধনাত্মক কৃতকার্য। কৃতকার্য যদি ধনাত্মক হয় তাহলে কি হবে? শক্তি সঞ্চিত। ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অর্থাৎ বৃদ্ধি করতে গিয়ে প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য হয়েছে। কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি করার অর্থ পৃষ্ঠটানের বিরুদ্ধে কৃতকার্য করা হয়েছে, তাই সেক্ষেত্রে কৃতকার্য পজিটিভ, কিন্তু শক্তি সঞ্চিত হলো। ক্লিয়ার হলো তো বিষয়টা? ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, আসি পরের প্রবলেমে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1000টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি জলের ফোঁটা তৈরি করা হলো। পৃষ্ঠশক্তির পরিবর্তন নির্ণয় করো। পৃষ্ঠশক্তির পরিবর্তন নির্ণয় করো। পৃষ্ঠশক্তির পরিবর্তন নির্ণয় করো। ছোট জলের ফোঁটার ব্যাসার্ধ 10⁻⁻7 সেমি, আর পৃষ্ঠটান বলছে 0.07 নিউটন পার মিটার। ওকে, তাহলে আমাকে বলছে 1000টা জলের ফোঁটা মিলিত হয়ে একটি জলের ফোঁটা তৈরি করলো।
1000টা জলের ফোঁটা এরকম ছিল, সেটা তৈরি করে একটি জলের ফোঁটা তৈরি করেছি। আমরা এই যে এতগুলো জলের ফোঁটা থেকে একটি জলের ফোঁটা তৈরি হয়েছে, এর ফলে কোনো ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে কি? যদি আমরা সেটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা সৃষ্টি শক্তির পরিবর্তন দেখতে পাবো। আচ্ছা, এই যে এতগুলো জলের ফোঁটা মিলিয়ে একটি জলের ফোঁটা হয়েছে, এই অবস্থায় যে আয়তন ছিল, এই অবস্থায় আয়তন সেম থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে 1000টা জলের ফোঁটার আয়তন কত? 1000 ইন্টু একটি জলের ফোঁটার আয়তন 4/3 পাই। আমি ছোট জলের ফোঁটার ব্যাসার্ধটাকে স্মল আর ধরলাম, এদের প্রত্যেকের ব্যাসার্ধ স্মল আর ধরছি, বড় জলের ফোঁটার ক্যাপিটাল আর ধরলাম, ইজ ইকাল টু বড় জলের ফোঁটার আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, তাহলে স্মল আর ক্যাপিটালের মধ্যে রিলেশন করছে, 10r ইজ ইকাল টু ক্যাপিটাল আর। ওকে, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকাল টু 10 ইন্টু ছোট জলের ফোঁটা 10⁻⁻7, দ্যাট ইজ 10⁻⁻6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমাকে পৃষ্ঠ শক্তির পরিবর্তন জানতে চাওয়া আছে। ই সমান আমরা কি পেয়েছি? ই সমান আমরা কি পাবো? ওকে, দেখো তাহলে ই সমান কি হচ্ছে? ডব্লু বাই ডেল এ। ই মানে আমি বলতে পারি টি, তাহলে ডব্লু বাই ডেল এ। তাহলে কৃতকার্য সমান টি ইন্টু ডেল এ সমান 0.07 ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই স্মল আর স্কোয়ার। কীভাবে করলাম? এটা হচ্ছে কি অন্তিম ক্ষেত্রফল, এটা হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্রফল, ইন্টু একটার ইন্টু 1000 সমান 0.07 ইন্টু 4 পাই বেরিয়ে এলো। আর স্কোয়ার মানে 10⁻⁻12 মাইনাস 10⁻⁻14, স্মল আর ছিল মানে 10⁻⁻7 দেওয়া ছিল, ইন্টু 1000। দেখো 0.07 ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁻12 মাইনাস 10⁻⁻3 11। (10⁻12 10⁻11) পুরো রাশিটা কি আসছে বলো তো? নেগেটিভ। ক্যালকুলেশনটা করবে, 10⁻11 কমন নিয়ে নাও, তাহলে 10 এখান থেকে যদি আমি দেখে নিই 10⁻, এখান থেকে 0.07 ইন্টু 4 পাই ইন্টু 10⁻11 কমন নিয়ে নাও, তাহলে 0.1 মাইনাস 1। ওয়ান মাইনাস 0.9 হবে এটা। ওকে, 0.9 এই বিয়োগটা করলে কথা হবে 0.9 উইথ মাইনাস। দেখো এটা বড় থেকে ছোট, ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে। ওকে, এটা কি নির্দেশ করছে? ওয়ার্ক ডানটা নেগেটিভ, তার মানে এনার্জি রিলিজ করবে। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা এই যে ক্ষেত্রফলটা ছিল, এই ক্ষেত্রফলটা কি হচ্ছে? ডিক্রিজ করছে। তাহলে এনার্জি কি হবে? রিলিজ করবে, এনার্জি বেরিয়ে যাবে, এনার্জি সঞ্চিত হবে, এনার্জি রিলিজ করবে। ঠিক আছে, যদি আমাদের ক্ষেত্রে আয়তনটা বৃদ্ধি পেত, এনার্জিটা সঞ্চিত হতো, ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি পেত, শক্তিটা সঞ্চিত হতো, ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে, শক্তিটা রিলিজ করবে। ওকে, আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার করানো গেছে। আসছি পরের ক্লাসে।